হ্যালো এভরিওয়ান। রিসেন্টলি হয়তো শুনে থাকবেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই যুদ্ধের পরিস্থিতির কারণে আমরা দেখতে পাচ্ছি যে মিডিল ইস্টে একটা, বলতে পারেন যে সিচুয়েশন যথেষ্ট বেশি প্যানিক মুডে রয়েছে। এবং প্রত্যেকটা কান্ট্রি, বিশেষ করে ইসরায়েল, ইরান, ইরাক এবং তার সঙ্গে সঙ্গে লেবানন, ইয়েমেন, এই সমস্ত কান্ট্রি কোথাও না কোথাও যুদ্ধের মুডে ওয়ারের জন্য প্রস্তুতি শুরু করছে। তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ, ব্রিটেন, তার সঙ্গে সঙ্গে রাশিয়া, ফ্রান্স, ইউএসএ, চায়না, মোরুল্লেস সবাই কিন্তু ওয়ার মুডে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব, যদি পরবর্তীকালে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়, আর যদি ইসরায়েলকে ইউএসএ সাপোর্ট করে, তো ভবিষ্যতে ইরানের পরিস্থিতি কি হবে। আর ইরানের মতো দেশকে এর আগে কেন ওয়েস্টার্ন কান্ট্রি কখনো দখল করে উঠতে পারেনি, কেন তাদের কাছে এত ডিফেন্স পাওয়ার থাকা সত্ত্বেও ইরানকে কখনো কনকোয়ার করা সম্ভব হয়নি। তো ইরানের এই যে আহ, বর্তমানে সিচুয়েশনে ইরানকে হারানো কেন এতটা সহজ নয় ইসরায়েলের কাছে, সো ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, ইরান, আমরা যদি দেখি মিডিল ইস্টের ওয়ান অফ দ্য, বলতে পারেন ডিফেন্স পাওয়ারফুল কান্ট্রি হচ্ছে ইরান। এবং ইরানে এর আগে বহু কান্ট্রি চেষ্টা করেছে, বহু কান্ট্রি, যেরকম আমরা দেখতে পাই ব্রিটিশরা একসময় ইরানে ট্রাই করছিল দখল করার। এছাড়া আমরা যদি রাশিয়াকে দেখি, রাশিয়াও দখল করার চেষ্টা করেছে। চায়নাও ট্রাই করেছে কখনো কখনো দখল করার, মঙ্গলরা ট্রাই করেছে ইরানকে দখল করার, কিন্তু কোনো কান্ট্রির পক্ষে সম্ভব হয়নি এই ইরানকে দখল করা, মানে ইরানকে কনকোয়ার্ট করে রাজত্ব করার, ও কখনো কারোর পক্ষে সম্ভব হয়নি। এবং ইরান কেন এত ইম্পর্টেন্ট, ইরান শুধুমাত্র যে মিডিল ইস্টের জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইরান কিন্তু যথেষ্ট একটা স্ট্র্যাটেজিক্যালি পজিশন হোল্ড করে। ইরান হচ্ছে ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে, বিশেষ করে যেগুলো সব থেকে বড় কান্ট্রি, কন্টিনেন্টগুলোর মধ্যে কানেক্টিং পয়েন্ট হচ্ছে ইরান। কারণ ইরানই এমন একটা জায়গা যেখান থেকে এশিয়ার পজিশন আমরা হোল্ড করতে দেখতে পাই, মানে এশিয়া দিয়ে এশিয়া পর্যন্ত যাওয়া যায়, ইরানের মধ্যে দিয়ে আফ্রিকা যাওয়া যায়, ইউরোপ যেতে গেলেও এশিয়া হয়ে ইরানের থ্রুতে ইউরোপ যাওয়া যায়। তো ইরান এমন একটা প্লেসে রয়েছে, স্ট্র্যাটেজিক্যালি এতটা সুন্দর একটা প্লেসে রয়েছে, যেখানে ইরান যদি কোনোভাবে এফেক্টেড হয়, বা ইরান যদি কোনোভাবে কোনো প্রবলেমের সামনাসামনি হয়, তাহলে সব কান্ট্রির ওপরে তার এফেক্ট কিন্তু পড়বে। দেখুন, একবার ফিজিওগ্রাফিক ডিভিশন ইরানের যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন ইরানের চারপাশে কতগুলো কান্ট্রি রয়েছে। তুর্কমেনিস্তানকে পেয়ে যাবেন, আফগানিস্তান পেয়ে যাবেন, পাকিস্তান পেয়ে যাবেন, ইরাককে ইরানের সঙ্গে দেখতে পাবেন, টার্কি রয়েছে, আর্মেনিয়া রয়েছে, আজারবাইজান রয়েছে। এতগুলো কান্ট্রির সঙ্গে ইরান কিন্তু বর্ডার শেয়ার করছে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে ইরানের পাশে দুটো সি রয়েছে, একটা হচ্ছে ক্যাসপিয়ান সি, আর একটা হচ্ছে পার্সিয়ান গালফ। এই যে দুটো, পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান, এই যে তিনটে সি দেখতে পাচ্ছেন, এই তিনটে সি বেসিক্যালি ইরানকে পুরো দুর্গের মতো করে প্রোটেক্ট করে। তার সঙ্গে সঙ্গে ইরানের কাছে এই যে স্টেট অফ হরমুজ রয়েছে, এই স্টেট অফ হরমুজের ভেতর দিয়ে আপনি জানেন যে 20% আমাদের যে অয়েল অ্যান্ড গ্যাস সাপ্লাই রয়েছে, এই স্টেট অফ হরমুজের ভেতর দিয়েই কিন্তু সমস্ত অয়েল অ্যান্ড গ্যাস সাপ্লাই এইভাবে কিন্তু যায়। সমস্ত অয়েল ট্যাঙ্কার এই স্টেট অফ হরমুজের পাশ দিয়ে যায়। এবং এই স্টেট অফ হরমুজের কাছে যত যত ছোট ছোট আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এই সব আইল্যান্ড ইরানের আন্ডারে রয়েছে। তো ইরান যদি চায়, যদি স্টেট অফ হরমুজকে ব্লক করে, মানে স্টেট অফ হরমুজকে যদি বন্ধ করে দেয়, তাহলে আপনি শিওর থাকুন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের একটা ক্রাইসিস আসবে। এর সঙ্গে সঙ্গে ইরানের যদি বর্ডার এরিয়াতে দেখি, তাহলে আপনি দেখতে পাবেন ইরান, ইরাক এবং টার্কির মধ্যে একটা মাউন্টেন রয়েছে, যে মাউন্টেনকে ক্রস করে সৈন্যকে কিন্তু ইরানের মধ্যে প্রবেশ করতে হয়। সেই মাউন্টেনের নাম হলো জাগ্রাস মাউন্টেন। এই জাগ্রাস মাউন্টেন রেঞ্জ ইরানকে দুর্গের মতো করে প্রোটেক্ট করে। তার সঙ্গে সঙ্গে যদি কেউ জাগ্রাস মাউন্টেন রেঞ্জ ওয়েস্টার্ন সাইডে পাচ্ছে, তো ইস্টার্ন সাইডে মনে রাখুন আলব্রোজ মাউন্টেন রয়েছে। অর্থাৎ ইস্টার্ন সাইড থেকেও যদি কেউ অ্যাটাক করতে চায়, তাকে আলব্রোজ মাউন্টেন ক্রস করতে হবে, তারপরে ইরানের মধ্যে প্রবেশ করতে হবে। এই যে মাউন্টেনগুলো শুধুমাত্র দুর্গের মতো করে ইরানকে প্রোটেক্ট করছে না, তার সঙ্গে সঙ্গে ইরানের যত রেয়ার আর্থ মিনারেলস পাওয়া যায়, যত জিঙ্কের ভান্ডার আছে, সেটা কিন্তু এই মিনারেলসগুলো কিন্তু সমস্ত এই মাউন্টেনগুলোতে রয়েছে, যেগুলোর মাধ্যমে ইরান পরবর্তীকালে বিভিন্ন ডিফেন্স প্রোডাক্ট বানাতে কিন্তু সাহায্য করছে। এরপরে এই গালফ অফ ওমান এবং হচ্ছে এই গালফ অফ ওমান এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি, এই যে
এইখানে যে সি দুটো রয়েছে, পার্সিয়ান গালফ, এই দুটো সি এর পাশাপাশি অঞ্চলে পুরো পুরো অংশ জুড়ে কিন্তু অয়েলের ভান্ডার রয়েছে। বলা হয় যে ওয়ার্ল্ডের 70% অয়েল রিজার্ভ এই গালফ অফ ওমান আর পার্সিয়ান গালফ জুড়ে রয়েছে, যা ইরানের আন্ডারে রয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে ইরান হিউজ পরিমাণ অয়েল প্রোডাকশন কিন্তু করছে। এই অয়েল 10%, ওয়ার্ল্ডের 10% অয়েল ইরান প্রোডাকশন করে, এবং মনে রাখুন 15% ন্যাচারাল গ্যাস এটাও কিন্তু ইরান প্রোডাকশন করে এই পার্সিয়ান গালফ জুড়ে। এবং জানেন, এবার এটাও বলে রাখি আপনাদেরকে যে পার্সিয়ান গালফ এবং ওমান এই টোটাল কোস্ট লাইন যদি দেখা হয়, প্রায় 2500 কিলোমিটারের কোস্ট লাইন আছে। এই 2500 কিলোমিটারের কোস্ট লাইন ইরানকে স্ট্র্যাটেজিক্যালি কিন্তু বিশাল বড় রকমের ইকোনমিক্যালি হেল্প করে। কারণ না, এই ইরান এই অংশ থেকে যে পরিমাণ অয়েলকে এক্সপ্লোর করে, সেই অয়েলকে পুরো ওয়ার্ল্ড জুড়ে সেটাকে এক্সপোর্ট করে। এবং তার সঙ্গে সঙ্গে এই কোস্টের পাশেই একটা এরা পোর্টও তৈরি করেছে। আপনারা জানেন বান্দার আব্বাস বলে একটা পোর্টও ইরান তৈরি করেছে এই পার্সিয়ান গালফ রিজিয়নে। তো যখনই কখনো ইরানের ওপরে অ্যাটাক হবে, তো ইরান বান্দার আব্বাস থেকে এই যে স্ট্রেট অফ হরমুজের ওপর দিয়ে যত অয়েল ট্যাঙ্কার যাবে সেগুলোকে কিন্তু বোম ব্লাস্ট করতে পারবে। সো এই বান্দার আব্বাস থেকে স্ট্রেট অফ হরমুজের টোটাল ডিস্টেন্স যদি দেখা হয়, সেটা আছে 70 কিলোমিটার। অর্থাৎ এই 70 কিলোমিটার রেঞ্জের মধ্যে যত অয়েল ট্যাঙ্কার আসবে, সেই অয়েল ট্যাঙ্কারকে ইরান ব্লক করে দেবে, এবং পুরো ওয়ার্ল্ড জুড়ে অয়েল এবং ন্যাচারাল গ্যাসের ক্রাইসিস হওয়ার চান্স থাকবে। তাই জন্য এই বান্দার আব্বাস পোর্ট যেটা ইরানের রয়েছে, এটা কিন্তু অনেক স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটা পোর্ট, এবং যে পোর্টের মাধ্যমে ইরান পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে। এবার যদি আমরা ন্যাচারাল গ্যাসের মানে এনার্জি সাপ্লাই দেখি, পুরো ওয়ার্ল্ডের 15% এনার্জি সাপ্লাই এই স্ট্রেট অফ হরমুজের ওপর দিয়ে যায়। তো ইরান যদি ভবিষ্যতে এই স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু পুরো ওয়ার্ল্ড জুড়ে একটা এনার্জি ক্রাইসিস আমরা সামনাসামনি দেখতে পাবো। এর সঙ্গে সঙ্গে ইরানকে যদি কেউ যদি ধরুন পার্সিয়ান গালফও ক্রস করে নিল, ওদিকে ক্যাসপিয়ান সিও ক্রস করে নিল, দুটো মাউন্টেনও ক্রস করে নিল, তারপরেও যদি ইরানকে অ্যাটাক করতে হয়, তাহলে বিশাল বড় একটা ডেজার্টকে ক্রস করতে হবে, যেটার নাম হচ্ছে দাশেত ই লুট। এই ডেজার্টকে ক্রস করতে হবে। এই ডেজার্টে টেম্পারেচার থাকে 70 ডিগ্রি টেম্পারেচার। তো এই ডেজার্টকে ক্রস করে গিয়ে ইরানকে অ্যাটাক করতে হবে, যেটা ইম্পসিবল। ঠিক আছে। তো এর সঙ্গে সঙ্গে ইরান জিওগ্রাফিক্যালি যতটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটা কান্ট্রি, যাকে কনকোয়ার করা অসম্ভব একটা ব্যাপার, তার সঙ্গে সঙ্গে ইরান কিন্তু অনেক কিছু হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ডিপ্লোম্যাটিক রিলেশন অনেক কিছুর সঙ্গে বানিয়ে রেখেছে। কারণ আপনারা জানেন ইরানের টোটাল মুসলিম পপুলেশন যদি দেখি, তার 95% শিয়া মুসলিম রয়েছে, আর মাত্র 5% হচ্ছে সুন্নি মুসলিম রয়েছে। এই 95% শিয়া মুসলিম, এরা একটা শিয়া মুসলিম আইডিওলজির মধ্যে চলে। ঠিক আছে। তো এই মুসলিম আইডিওলজি নিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরুতে কিন্তু কোনো প্রবলেম ছিল না। জানেন, এটাও জেনে রাখুন যে শুরুতে ইসরায়েলকে যদি কেউ কান্ট্রি হিসেবে স্টেটাস প্রোভাইড করেছিল, সেটা হচ্ছে ইরান। প্রথম বড় মুসলিম মেজরিটি কান্ট্রি যে রেকগনাইজ করেছিল যে ইসরায়েল হচ্ছে একটা কান্ট্রি, যখন ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে ডিভিশন হয়েছিল, তখন ইসরায়েলকে একটা কান্ট্রি হিসেবে প্রথম সাপোর্ট করেছিল কিন্তু এই হচ্ছে ইরান। ঠিক আছে। পরবর্তীকালে আপনারা জানেন বর্তমানে যে খামেনি ইরানে এসছে, সেই ইরানে আসার পরে ইসরায়েল ইরানের সঙ্গে রিলেশন যথেষ্ট বাজে অবস্থায় পৌঁছে গেছে। কারণ এই যে ইরানের বর্তমানের যে হেড রয়েছে, সে শিয়া মুসলিম সম্প্রদায়কে কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি রাখে। দ্যাটস ওয়াই প্যালেস্তাইনকে সাপোর্ট করে, নট ইসরায়েল। যখনই ইসরায়েলের সঙ্গে এর টাই আপ নষ্ট হয়েছে, মানে ইসরায়েল এবং ইরানের সম্পর্ক যখন নষ্ট হয়েছে, পরবর্তীকালে আমরা কি দেখতে পাই যে ইসরায়েলের যে অ্যাম্বাসি ছিল ইরানে, সেটাকেও কনভার্ট করে দেওয়া হয় প্যালেস্তাইনিয়ান অ্যাম্বাসি হিসেবে। কারণ এরা প্যালেস্তাইনকে অ্যাজ এ কান্ট্রি হিসেবে ডিমান্ড করে, যেটা ইসরায়েল চায় না যে এরা প্যালেস্তাইনকে ডিমান্ড করুক। তো আমরা যদি দেখি, তো ইরান কিন্তু শুরুতে ইসরায়েলের ভালো সম্পর্ক থাকলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পরবর্তীকালে খারাপ হয়ে যায়। এবং শুধুমাত্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক খারাপ হয়নি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ইউএস এর সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে যতগুলো মিডল ইস্টের কান্ট্রি রয়েছে, ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, কুয়েত, প্যালেস্তাইন, যতগুলো কান্ট্রি দেখতে পাচ্ছেন, বেশিরভাগ মিডল ইস্টের কান্ট্রি ইরানকে পছন্দ করে না। ঠিক আছে। কিন্তু তার সত্ত্বেও ইরান ওখানে দপদপিয়ে গালফ অফ ওমানের পাশে, পার্সিয়ান গালফের পাশে, পুরো গালফ কান্ট্রির মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কান্ট্রি হিসেবে উঠে আসে। কেন? কারণ
ইরান যখন দেখলো যে তার আশেপাশের প্রতিবেশী কান্ট্রিগুলো তাকে খুব একটা বেশি পছন্দ করছে না, বিশেষ করে ইসরায়েল ইরানকে পছন্দ করছে না, তখন ইরান একটা নতুন স্ট্র্যাটেজি লঞ্চ করলো। সেই স্ট্র্যাটেজি হচ্ছে যেটাকে বলা হয় ট্রায়াঙ্গেল অফ রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি। ট্রায়াঙ্গেল অফ রেজিস্ট্যান্সে ইরান কি করেছে, ইরান বিভিন্ন কান্ট্রিতে তাদের শিয়া সম্প্রদায়ের একটা গ্রুপ তৈরি করেছে, যেটা টেরোরিস্ট গ্রুপ ক্রিয়েট করে। যেরকম ইয়েমেনে আমরা যদি দেখি হাউদি গ্রুপ রয়েছে, প্যালেস্তাইনে হামাস গ্রুপ রয়েছে, লেবাননে হিজবুল্লাহ গ্রুপ রয়েছে, এছাড়া সিরিয়াতে আপনারা জানেন ফাতেমু বলে একটা গ্রুপ রয়েছে, জর্ডনে বাডার অল অর্গানাইজেশন বলে একটা গ্রুপ তৈরি করেছে। তো এই সমস্ত অর্গানাইজেশনকে এরা কি করে, ফান্ডিং প্রোভাইড করে, টাকা দেয়, হিউজ পরিমাণ টাকা দেয়, এবং এই সমস্ত অর্গানাইজেশন পরবর্তীকালে ইরানের হয়ে বিভিন্ন জায়গায় অ্যাটাক করে। আপনারা শুনেছেন রিসেন্টলি যখন হামাসে ইসরায়েল অ্যাটাক করছিল, তখন ঠিক সেম সময় হাউদিরা অ্যাটাক করছিল এই স্টেট অফ, এই যে এইখানে যে ইয়েমেনের পাশে যে স্টেট অফ মালাক্কা, মোস্ট প্রবলি না মালাক্কা, সরি ভুলে যাচ্ছি, এইখানে যে স্টেটটা ছিল, এইখানে যে জাহাজগুলো যেত, সেই জাহাজগুলোর উপরে কিন্তু অ্যাটাক করছিল হাউদিরা। ঠিক একইভাবে যখন দেখবেন ইসরায়েলের ওপর, ইসরায়েল গাজাতে অ্যাটাক করছিল, প্যালেস্তাইনের গাজাতে যখন অ্যাটাক করছিল হামাসদের ওপরে, ঠিক তখনই লেবানন থেকে হচ্ছে হিজবুল্লাহ কন্টিনিউয়াস ফায়ার করছিল ইসরায়েলের উপরে। তো ইসরায়েল হচ্ছে কিন্তু যতই চেষ্টা করুক ইরানের এই যে টেরোরিস্ট গ্রুপ, সেই টেরোরিস্ট গ্রুপগুলোকে কন্ট্রোল করতে যথেষ্ট চাপ পেতে হবে। কারণ ভবিষ্যতে গিয়ে যখন ইরানের ওপরে কেউ অ্যাটাক করবে, এই সমস্ত টেরোরিস্ট গ্রুপগুলো তাদের হয়ে কিন্তু লড়াই স্টার্ট করবে, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। ইসরায়েল ইরানের মধ্যে যখন যুদ্ধ চলছে, হিজবুল্লাহ ওই দিক থেকে কিন্তু কন্টিনিউয়াস মিসাইল ফায়ার করছে। এ তো গেল স্ট্র্যাটেজিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি এবং তার সঙ্গে সঙ্গে জিওগ্রাফিক্যালি ইরানের সিচুয়েশন। এবার আসছি ডিফেন্স সিচুয়েশন নিয়ে। ইরানের কাছে সব থেকে মডার্ন ড্রোন ডিফেন্স টেকনোলজি রয়েছে, এবং ইরানের কাছে ইরানের ড্রোন টেকনোলজি স্বনামধন্য রয়েছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। কারণ এই যে ড্রোন, এই ড্রোন কিন্তু খুব কম সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় অ্যাটাক করতে পারে, এবং খুব কম টাকাতে এই ড্রোনগুলোকে তৈরি করা হয়েছে। এবং আপনারা জানেন যে যখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলছে, যত অয়েল ট্যাঙ্কার এইটা দিয়ে পাস হচ্ছিল, কন্টিনিউয়াস ড্রোন দিয়ে সেগুলোকে অ্যাটাক করছিল কে, ইরান। কন্টিনিউয়াস ড্রোন দিয়ে বিভিন্ন অয়েল ট্যাঙ্কারগুলোকে বাস্ট করছিল, এবং যার কারণে আমরা দেখতে পাই পুরো ইউরোপ জুড়ে এনার্জি ক্রাইসিস তৈরি হয়ে গেছিল। এই যে ড্রোনগুলোকে অ্যাটাক করার জন্য, ড্রোনগুলোকে পরবর্তীকালে হচ্ছে ধ্বংস করে দেওয়ার জন্য ফ্রান্স অ্যাস্টার 15 বলে একটা মিসাইল লঞ্চ করেছিল, যার মাধ্যমে ড্রোনগুলোকে নষ্ট করেছিল। একটা অ্যাস্টার 15-এর দাম প্রায় 1 শেয়ারের কাছাকাছি 1 কোটি টাকার খরচা পড়ে, যেখানে একটা ড্রোনের দাম পড়ে প্রায় মোরলেস 60 থেকে 20 লাখ টাকা, 20 থেকে 60 লাখ টাকার কাছাকাছি খরচা পড়ে একটা ড্রোনের দাম। সেখানে অ্যাস্টার 15 দিয়ে 1 কোটি টাকা দিয়ে সেই ড্রোনগুলোকে ধ্বংস করা হচ্ছিল। তো আপনি বুঝতেই পারছেন যে ইরানের কাছে যে ড্রোন টেকনোলজি রয়েছে, সেটা শুধুমাত্র ইরান নয়, সেটা বাইরের কান্ট্রি, যেরকম কি রাশিয়া বর্তমানে যে ইউক্রেনের উপর অ্যাটাক করছিল, ইরানের ড্রোন নিয়ে কন্টিনিউয়াস অ্যাটাক করছিল। এবং আপনারা জানেন রিসেন্টলি যখন হামাসের যে চিফ ইসমাইল হানিয়া যখন মারা গেল, তখন বলা হচ্ছিল যে ইরান কিন্তু এই রাশিয়ার সঙ্গে মিলে প্ল্যান বানাচ্ছিল যে কিভাবে ইসরায়েলকে অ্যাটাক করা যায়, কারণ ইসরায়েলেরই কোনো গ্রুপ ইসমাইল হানিয়াকে মেরেছিল। এবং তার সঙ্গে সঙ্গে আপনি জানেন যে পুরো গালফ কান্ট্রিতে ইরানের কাছেই সব থেকে লার্জেস্ট এবং মোস্ট ডাইভার্স হচ্ছে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেটা অন্য কোনো কান্ট্রির কাছে কিন্তু নেই। তো কন্টিনেন্টালি যদি আমরা কান্ট্রি হিসেবে দেখি, মিডল ইস্টের সব থেকে বেশি ব্যালিস্টিক মিসাইল এই মুহূর্তে ইরানের কাছে রয়েছে, প্রায় 3000 ব্যালিস্টিক মিসাইল ইরানের কাছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ইরান কিন্তু সিক্রেটলি নিউক্লিয়ার প্রোগ্রাম কন্টিনিউ করছিল। তো এক্স্যাক্ট এখনো পর্যন্ত কোনো জানা যায়নি যে ইরানের কাছে কোনো নিউক্লিয়ার ওয়েপন আছে কিনা। যদি নিউক্লিয়ার ওয়েপন থাকে, ওয়েস্টার্ন কান্ট্রি এটা থিঙ্ক করে যে ভবিষ্যতে যদি ইরানের এগেনস্টে কোনো ফুল ফ্লেজ ওয়ার হয়, তাহলে এই সমস্ত নিউক্লিয়ার ওয়েপন সমস্ত টেরোরিস্ট গ্রুপের কাছে পৌঁছে যাবে, এবং তারা এটাকে দিয়ে অ্যাটাক করতে 1 মিনিটও চিন্তা ভাবনা করবে না। সো দ্যাটস ওয়াই ইরান কিন্তু এই ট্রায়াঙ্গুলার রেজিস্ট্যান্স, ফিজিওগ্রাফিক ইরানের পাওয়ার, ব্যালিস্টিক মিসাইল, এবং তার সঙ্গে সঙ্গে এই যে দুটো পয়েন্ট, যেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ এবং এইখানে যে দুটো স্টেট রয়েছে, এই দুটো স্টেটের কারণে ইরান সব দিক দিয়ে পুরো ওয়ার্ল্ড জুড়ে কিন্তু কনকোয়ার করার ক্ষমতা রাখে। তাই জন্য কোনো ওয়েস্টার্ন কান্ট্রি এখনো পর্যন্ত চেষ্টা করেও কিন্তু পারেনি ইরানকে অ্যাটাক করতে।
তারপরে যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস বর্তমানে উঠে আসছে, সেটা হলো ইসমাইল হানিয়া মারা যাওয়ার পরে ইরান, মোসাদ যেটা দাবি করেছে যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ভ্লাদিমির পুতিনের একটা রীতিমতো মিটিং তেহরানে কিন্তু অর্গানাইজ হয়েছে। তো বলা যেতে পারে ইরান বর্তমানে চায়না এবং রাশিয়ার দ্বারা ব্যাকড রয়েছে। তার মানে একটা বড় কান্ট্রি ইরানের সঙ্গেও কিন্তু রয়েছে, যেটা আগে ইউএসএ ছিল, এখন ইউএসএ অপোজিশনে চলে গেছে, এখন রাশিয়া এবং চায়না ইরানের সঙ্গে রয়েছে। তো বুঝতেই পারছেন ইরান কতটা ইম্পর্টেন্ট এবং ইরানকে হারানো যে এতটা ইজি ব্যাপার নয়, সেটা নিশ্চয়ই এই ভিডিওটার মাধ্যমে আপনাদের ক্লিয়ার হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর মাস্ট এই চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।